তারপর হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট অর ভয়েড কন্ট্রাক্ট। তো সেকশন 2G অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, অ্যান এগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড। মানে একটা এগ্রিমেন্ট যেটাকে কোর্টের সামনে প্রসিড করা যাবে না সেটা হচ্ছে ভয়েড হতে পারে। ফর ইনস্ট্যান্স অ্যান এগ্রিমেন্ট বাই এ মাইনর হ্যাজ বিন হোল্ড টু বি ভয়েড। মানে একটা 18 বছরের নিচের কোনো বাচ্চা ছেলে যদি কারোর সাথে কন্ট্রাক্টে এন্টার করে তাহলে সেটাকে ভয়েড ধরা হবে। ভয়েড মানে কি, যেই কন্ট্রাক্টটা ধরা হবে যে কোনো এক্সিস্টেন্সই ছিল না, মানে এর সাথে যে বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল যদি এখানে বি মাইনর হয়, বি মাইনর বলতে তার যদি 18 বছর বয়স না হয়, তাহলে সেখানে ওই কন্ট্রাক্টটা যে হয়েছিল সেটা হিসেবে ধরাই হবে না, কারণ এর তো কোনো হিসাব মতো ম্যাচুরিটিই নেই। যে কন্ট্রাক্টটা যে হ্যাঁ বলবে তার তো কোনো ক্ষমতাই নেই, তার জন্য এই কন্ট্রাক্টটাকে ভয়েড ধরা হবে। মেক এ স্পেসিফিক মেনশন অফ এগ্রিমেন্ট হুইচ আর ভয়েড। এখানে সেকশন 24 থেকে 30 অব্দি 6টা মনে রয়েছে, তো সেই 6টা এখানে স্পেসিফাইড রয়েছে যেগুলোকে ভয়েড এগ্রিমেন্ট হিসেবে ধরা হয়। Those agreements include an agreement without consideration, an agreement in restraint of marriage, and an agreement in restraint of trade. Agreement without consideration মানে ওই যে বললাম, কোনো আদান প্রদান যদি না হয়, যদি শুধু একমাত্র এক পার্টি দিয়েই গেল তাহলে সেটা গিফট হচ্ছে। এটা ভাষায় লেখা আছে, an agreement which does not contain any kind of valid consideration is known as agreement without consideration. Valid বলতে কোনো আনভ্যালুয়েবল জিনিসও হতে পারে। আমি একটা গাছের পাতার বদলে, জাস্ট একটা শুকনো মাটিতে পড়ে থাকা গাছের পাতার বদলে আমি সাইকেল বিক্রি করবো না, সেটা ইনভ্যালিড জিনিস হচ্ছে। থ্রু কনসিডারেশন ইজ ওয়ান অফ দ্য এসেন্সিয়াল টু বি অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, অ্যান এগ্রিমেন্ট ইজ ভ্যালিড ইভেন উইদাউট কনসিডারেশন। এখানে কি বলছে যে আমার যদি এখানে কনসিডারেশন নাও থাকে তাও কিছু ক্ষেত্রে কন্ট্রাক্ট করা যায়। ওই যে বললাম গিফট, এটা হচ্ছে মেইন এক্সাম্পল। গিফটও হিসেব মতো এক ধরনের কন্ট্রাক্ট, কিন্তু সেটা এখন আমাদের পড়তে হবে না, ওটা আমাদের পরে আছে। কিন্তু এগ্রিমেন্ট উইদাউট অ্যান কনসিডারেশন অলসো ভ্যালিড হয়, কিছু ক্ষেত্রে ভ্যালিড হয়, সেটাকে গিফট আমরা বলি। তো এটা হচ্ছে এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন। নেক্সট কি আছে, এগ্রিমেন্ট ইন রিস্ট্রেন্ট অফ ম্যারেজ। রিস্ট্রেন্ট অফ ম্যারেজ মানে বিয়েতে বাধা দেওয়া। কিরকম বিয়েতে বাধা দেওয়া, একটা ভালো এক্সাম্পল দিয়ে বলছি। অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ রিস্ট্রেনিং টু গেট ম্যারিড ইজ নোন অ্যাজ এগ্রিমেন্ট ইন রিস্ট্রেন্ট অফ ম্যারেজ। মানে কাউকে বিবাহ বন্ধনে বাধ্য হতে বাধা দিচ্ছে। For example, A told B that if you don't get married to your girlfriend whose name is C, then A will give 2 lakh rupees to B. সে আগেকার দিনে সিনেমায় হতো না যে গার্লফ্রেন্ডের বাবা বলছে তুমি আমার মেয়ের জীবন থেকে বেরিয়ে যেতে ক টাকা নেবে। তো সেখানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ও হচ্ছে মেয়ের বাবা, বি হচ্ছে পাত্রপক্ষ, আর সি হচ্ছে মেয়ে, যে তুমি যদি আমার মেয়ের জীবন থেকে বেরিয়ে যাও, মেয়েকে বিয়ে না করো, তাহলে আমি তোমাকে 2 লাখ টাকা দেবো। সেটা কিন্তু ভ্যালিড এগ্রিমেন্ট হচ্ছে না। কারণ ধরো যদি এখন বি ধরো সি এর সাথে ব্রেকআপ করে নিল, এ টাকা দিল না, তাহলে বি কিন্তু কোর্টে গিয়ে বলতে পারবে না যে আমার শ্বশুর মশাই বলেছিলেন আমাকে যে আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলে আমাকে 2 লাখ টাকা দেবে। সেটা কিন্তু ভ্যালিড নয়, সেটা কিন্তু ভয়েড। ওর জন্যই এগ্রিমেন্ট ইন রেস্ট্রেন্ট অফ ম্যারেজ এটা কিন্তু ভয়েড এগ্রিমেন্টের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে এগ্রিমেন্ট ইন রেস্ট্রেন্ট অফ ট্রেড, মানে ব্যবসা বা বাণিজ্য করতে বাধা দেওয়া। An agreement which is restraining to trade is known as agreement in restraint of trade. For example, X told Y that if you don't open a store behind my store, then X will give 5 lakh rupees to Y. It is not a valid agreement as the condition of the agreement is restraining the person to trade. এখানে ধরা যাক X একটা চপের দোকানদার, ওয়াইও একটা চপের দোকানদার, কিন্তু সে এখনো পর্যন্ত দোকান খোলেনি, দোকান খুলবো করছে। সে কি প্ল্যান করলো যে এই পাড়ায় চপের একটাই দোকান আছে, আমি আর একটা দোকান খুলবো। যে চপের দোকানের মালিকটা হচ্ছে এক্স। এবার যখন দেখলো ওর মার্কেটের মধ্যে কেউ একজন কম্পিটিশন চলে আসছে, সে কি করবে, অবশ্যই ওকে হাঁটানোর চেষ্টা করবে। এবার এটা তো ভ্যালিড না যে তুমি ওকে বললে যে আমি তখন 5 লাখ টাকা দিচ্ছি, তুই অন্য জায়গায় গিয়ে দোকান খোলো, আমার মার্কেটটা খাস না, সেটা কিন্তু ভ্যালিড না। এবার দেখা গেল ওয়াই এক্স এর কথা মতো অন্য জায়গায় গিয়ে দোকান খুললো, কিন্তু এক্স টাকা দিল না, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, এই কোর্টে গিয়ে বলবে যে জজ সাহেব আমাকে বলেছে যে অন্য জায়গায় গিয়ে দোকান খুলতে বলেছিল, 5 লাখ টাকা দেবে, ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল। এটা কিন্তু কোনো রকম ভাবে কন্ট্রাক্ট না, কারণ এখানে এই যে কন্ডিশনটা আছে না, এই কন্ডিশনটা কিন্তু মোটেই ভ্যালিড জিনিস নয়। তো এই রেস্ট্রেন্ট অফ ট্রেড আর রেস্ট্রেন্ট অফ ম্যারেজ এগুলো হচ্ছে ভয়েডের আন্ডারে পড়ে। সো নেক্সট আছে ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েড পড়লাম, এবার ভয়েডেবল কি জিনিস, যেটাকে ভয়েড করা যায়। সেকশন 2I, সেকশনগুলো ভালো করে মনে রাখা উচিত, অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ডাটা লিখে নেবে এখানে। 1872, an agreement which is enforceable by law at option of one or more parties there but not an option of the other is a voidable contract. Thus a voidable contract is one of which could be avoided by one of the parties to the contract act is opinion. And when a contract is entered into without the free consent to the party, then it is considered as voidable contract. মানে ধরো যদি এক বা একাধিক পার্টি নিয়ে মিনিমাম একটা কন্ট্রাক্ট করতে তো দুটো পার্টি লাগে, দুটো পার্টির এক্সাম্পল নিয়ে ধরছি, এখানে পি আর কিউ দেওয়া আছে, আমি এ আর বি দিয়ে বোঝাচ্ছি। এ যদি বি এর সাথে জোর করে কন্ট্রাক্টে ঢোকে, তাহলে সেক্ষেত্রে বি এর কিন্তু কনসেন্ট নেই, তাহলে সেটা কিন্তু
যদি এখন বি কোর্টে গিয়ে বলে যে আমি কন্ট্রাক্টটা ভাঙতে চাই, তাহলে এটা ভয়েড হয়ে যাবে। এবার ভয়েডেবল বলছে কেন, এটা কিন্তু বি এর উপর ডিপেন্ড করছে। বি যদি কোর্টে গিয়ে বলে যে আমি এই কন্ট্রাক্টটা শেষ করতে চাই, তাহলে তো এটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। কিন্তু বি যদি না বলে, তাহলে তো সেটা ভ্যালিড কন্ট্রাক্টই থাকবে। তাহলে সেক্ষেত্রে এটা একটা পার্টির উপর ডিপেন্ড করছে যে তার মত অনুযায়ী এই কন্ট্রাক্টটা হবে কি হবে না, তার জন্য এটা ভয়েডেবল কন্ট্রাক্ট। এখানে বলেছে পি এন্ড কিউ এন্টার্ড ইনটু এ কন্ট্রাক্ট, পি অফার্ড কিউ টু সেল হিজ হাউস টু পি উইথ ওয়ার্থ 10,000 rupees, আদারওয়াইজ পি উইল কিল কিউ। মানে একে ভয় দেখে কন্ট্রাক্টে ঢুকিয়েছে। বাই দিস কন্ডিশন কিউ সোল্ড হিজ হাউস টু পি। এখানে কি বলছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ভয়েডেবল কন্ট্রাক্ট অ্যাজ পি সোল্ড হিজ প্রপার্টি ফোর্সফুলি টু কিউ। জোর করে বিক্রি করেছে। এখন যদি সে চায় কোর্টে গিয়ে কেস করে বলবে আমাকে জোর করে কন্ট্রাক্টে ঢোকানো হয়েছে, আমি বাড়িটা বিক্রি করবো না, তাহলে কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে। এখন যদি বি গিয়ে কিছু না বলে, তার যদি প্রাণের ভয় থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, কন্ট্রাক্টটা ভ্যালিড হবে। ওই জন্য এটা ডিপেন্ড করছে বি এর উপর যে সে কন্ট্রাক্টটা এগিয়ে নিতে চায় কি চায় না, তার জন্য এটা ভয়েডেবল কন্ট্রাক্ট। আর ভয়েড কন্ট্রাক্ট মানে যেটার কোনো এক্সিস্টেন্সই নেই। এখন যদি বি বাচ্চা ছেলে হয়, তাহলে কন্ট্রাক্টটা অবশ্যই ভয়েড হয়ে যাবে, ওটার কোনো রকম এক্সিস্টেন্স ছিল বলে গণ্য করা হবে না। ভয়েড এগ্রিমেন্ট এন্ড ভয়েডেবল এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য কি? এই যে ভয়েড এগ্রিমেন্ট ইজ নালিটি ফ্রম ইটস ইনসেপশন। এত কঠিন ভাষা পড়ার দরকার নেই, ব্র্যাকেটে লেখা আছে ভয়েড ফ্রম দ্য বিগিনিং, মানে প্রথম থেকেই ভুল। এটা নো রাইটস অ্যারাইজ টু এনি পার্টি। মানে একটা কন্ট্রাক্ট যদি তৈরি হয় দুটো পার্টির মধ্যে, তাহলে তো তাদের কিছু কমন রাইটস থাকে। সেই সব ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু যে রাইটস গুলো ভয়েড কন্ট্রাক্টে বা ভয়েড এগ্রিমেন্টে কখনো অ্যারাইজ হয় না। আর ভয়েডেবল কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট উইচ ক্যান বি অ্যাভয়েডেড বাই ওয়ান অফ দ্য পার্টিস। মানে এই যে বি এর উপর ডিপেন্ড করছে যে সে কি কন্ট্রাক্টটা চালিয়ে যেতে চায় কি চায় না। অ্যাভয়েডেড বাই মানে সে যদি অ্যাভয়েড করে যায়, তাহলে সেটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে, নাহলে ভ্যালিড কন্ট্রাক্ট থেকে যাবে। such a contract remains valid until it has been avoided। মানে বি যদি অ্যাভয়েড না করে, তাহলে কন্ট্রাক্টটা ভ্যালিড থেকে যাবে, বাট বিকামস ভয়েড অনলি ইফ ওয়েন ইট ইজ অ্যাভয়েডেড। মানে বি যদি অ্যাভয়েড করে, তাহলে সেটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে, যদি অ্যাভয়েড না করে, তাহলে ভ্যালিড কন্ট্রাক্ট হয়ে যাবে। আনটিল such a contract has been avoided, rights may arise in favor of the parties to the contract। যদি কোনো কন্ট্রাক্ট অ্যাভয়েড না করা হয়, তাহলে সেক্ষেত্রে পার্টিস গুলো কন্ট্রাক্টের প্রতি একটা করে লাইবিলিটিস বা রাইটস থাকবে। আনএনফোর্সেবল কন্ট্রাক্ট, ওই যে পড়েছিলাম এনফোর্সেবল বাই ল। আনএনফোর্সেবল মানে কি, যেটা কোর্টে গিয়ে প্রেজেন্ট করা যায় না। আনএনফোর্সেবল কন্ট্রাক্ট ইজ ক্যান নট বি ফুলি এনফোর্সড ডিউ টু সাম টেকনিক্যাল ডিফেক্ট। মানে এমন কিছু জিনিস আছে, হতে পারে যে 5টা এসেনশিয়ালস আমি বলেছিলাম, তার মধ্যে থেকে কোনো একটা মানতে পারছে না, সে কারণে হতে পারে। বাট কোর্ট উইল নট একসেপ্ট দিস ডিউ টু সাম টেকনিক্যাল ডিফেক্ট। মানে ওই 5টা এসেনশিয়ালের মধ্যে একটা এসেনশিয়াল যদি না থাকে, তাহলে সেটা আনএনফোর্সেবল কন্ট্রাক্ট হচ্ছে। এই আনএনফোর্সেবল কন্ট্রাক্টটা ভয়েড কন্ট্রাক্টও হতে পারে, আবার ভয়েডেবল কন্ট্রাক্টও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কি নেই। এখন যদি কনসেন্ট না থাকে, তাহলে ভয়েডেবল হবে, যদি বয়স না হয়ে থাকে, তাহলে ভয়েড হয়ে যাবে। তো এখানে কি বলছে, এক্সাম্পল আর এন্ড এস এন্টার্ড ইনটু এ কন্ট্রাক্ট, দে ক্রিয়েটেড এ ভ্যালিড কন্ট্রাক্ট বাট দে ক্যান নট ফুলফিল অল দ্য এসেনশিয়ালস টু অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট, বা কন্ট্রাক্ট হ্যাজ এ লফুল অবজেক্ট, therefore they cannot fulfill all the essentials of a contract, then the court will not accept this contract and then it is termed up to an enforceable contract। এটা মেইনলি কি কি ক্ষেত্রে হয়, ধরো এদের সাথে দুজন ব্যক্তি আছে যাদের সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে যে আমি তোমাকে 2 লাখ টাকা দেবো আর তুমি তার বদলে আমাকে 2 লাখ টাকার আইসক্রিম দেবে। এবার ব্যাপারটা কি হলো, এই 2 লাখ টাকা একে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এই আইসক্রিমটা দিতে পারলো না। তাহলে সেক্ষেত্রে টাইমের মধ্যে দিতে পারলো না, দেখা গেল একটা টাইম লিমিট দিয়ে দিয়েছে, তোমাকে 1 সপ্তাহের মধ্যে দেবে, নাহলে হবে না। তাহলে সেক্ষেত্রে এই যদি জিনিসটা প্রোভাইড টাইমের মধ্যে না করতে পারে, তখন সেটা আনএনফোর্সেবল হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ওকে টাকাটা ব্যাক করতে হবে। এরকম একটা জেনারেল এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, চাইলে এই এক্সাম্পলটাও দিতে পারো, অথবা আমি যে এক্সাম্পলটা এখানে লাইভ দিলাম সেটাও দিতে পারো। নেক্সট হচ্ছে ইললিগাল এগ্রিমেন্ট। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, there are certain agreements which are illegal in sense that law forbids the very act the doing of which is contemplated by the agreement. In simple words, an illegal agreement is that agreement which is actually forbidden by law. It also can be called as void agreement. মানে void agreement আর illegal agreement একই জিনিস, যেটা ফরবিডেন বাই ল। যদি এখন গাঁজা বিক্রি করা নিয়ে একটা কোনো এগ্রিমেন্ট হয়, তাহলে সেটা তো অবশ্যই ইনভ্যালিড, সেটা তো ভয়েড, সেটা তো হবে না, ইললিগাল হয়ে যাচ্ছে। যদি ড্রাগস বিক্রি করা, যদি কোনো ওয়েপন বিক্রি করা, নিউক্লিয়ার বম বিক্রি করা, নিউক্লিয়ার বম তো ওরকম করে বিক্রি হয় না। কোনো ইললিগাল জিনিস, টার্মস বা কন্ডিশনস বা কোনো রকম সাবজেক্ট ম্যাটার যদি ইললিগাল থাকে, তাহলে সেই এগ্রিমেন্ট ইললিগাল এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। একদম পাতি কমন সেন্স। এক্সাম্পল কি বলছে, এক্স ওয়েন্ট টু দ্য ব্যাংক and took some amount of loan for doing an illegal act. So X and the bank entered into an agreement, but X took loan for doing illegal act. So the agreement is termed to an illegal agreement. If X took a loan for doing something illegal act, then the agreement is also termed to illegal act. X হচ্ছে আমার একটা ব্যক্তি যে ব্যাংকে গেছিল লোন নিতে। এবার ব্যাংকে লোন নিতে গেলে তো আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খোলার থেকেও
হাজার রকমের হ্যাচাপ্যাচা, কি কারণে লোন নিচ্ছেন, কত টাকার লোন নিচ্ছেন, কত বছরের জন্য লোন নিচ্ছেন, মাসে কত করে ইন্টারেস্ট দিতে হবে, কত ইনকাম আপনার, এত কিছু জিজ্ঞেস করে। সেখানে গিয়ে এর মোটিভটা কি, যে আমি একটা ইল্লিগাল কোনো কাজ করব, আমি গাঁজার ব্যবসা শুরু করব, সে কারণে লোন নিচ্ছি। এবার পরে যদি ধরা পড়ে যে ব্যাংক এর কাছ থেকে যা শুধুমাত্র সুদটা তুলবে, কারণ লোন নিলে তো ব্যাংকের লাভ, ব্যাংক তো বিজনেস করছে না। যখন ব্যাংক এর কাছে কোন রকম করে ফেসে যাবে যে এ ব্যাংকের থেকে টাকা ধার নিয়েছিল, তুমি একে কি বেসিসে টাকা ধার দিলে, এ তো তোমার টাকা নিয়ে গিয়ে ইল্লিগাল কাজ করেছে, ব্যাংকের কাছে ইনকোয়ারি আসবে, তখন কিন্তু ব্যাংক ফেসে যাবে। কারণ এই যে এক্স যে ব্যক্তিটা আছে, সে ব্যক্তিটা কিন্তু ইল্লিগাল কাজ করেছে। আর এই ইল্লিগাল কাজটা কেন হয়েছে, ব্যাংক টাকা দিয়েছে বলে। ব্যাংক যদি টাকা না দিত, এ হয়তো এই কাজটা করতে পারতো না, কোনো ক্ষতি হতো না। তার জন্য এটা একটা ইল্লিগাল এগ্রিমেন্ট। এটা ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, অথবা যদি এক্স ওয়াই বলে কোনো মানুষের সাথে বলে আমি তোমাকে ড্রাগস বিক্রি করবো, তাহলে সেক্ষেত্রে সেটাও ইল্লিগাল এগ্রিমেন্ট হতে পারে, কারণ ড্রাগসটা একটা ইল্লিগাল জিনিস।